স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাহবুব হাসান। সিরাজুল ইসলাম, একটু মন্তব্য জানি, কারণ আমরা মূলত আজ গণমাধ্যম আলোচনা তারেক রহমান ফিরছেন 17 বছর পর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে। কি মন্তব্য করবেন? আপনাকে ধন্যবাদ একাত্তর টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। এই মুহূর্তে যারা যুক্ত আছেন অনলাইনে, আমাদের অতিথি, তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন 17 বছর পর। এটা দলটির নেতাকর্মীদের মাঝে যেমন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে, তেমনি সারা দেশের মানুষও, সাধারণ মানুষও গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তারেক রহমান দেশে আসবেন এবং তিনি কেমন আছেন, তিনি কি করবেন, কেমনভাবে রাজনীতির হালটা ধরবেন, নির্বাচনের সামনে নির্বাচনী বৈতরণী কীভাবে তিনি পার করবেন, ঢাকায় আসার পরেই তিনি প্রথমে কোথায় যাবেন, মায়ের অসুস্থতার খবর নেবেন, বাবার কবর জিয়ারত করবেন, তারপরে জনসভা করবেন। এই যে প্রত্যেকটা বিষয়ে, একেবারে ধরে ধরে প্রত্যেকটা বিষয়ে মানুষের মনে প্রশ্ন আছে, জানার আগ্রহ আছে যে এই ব্যাপারে তিনি কি করবেন, এই ব্যাপারে তিনি কি করবেন। এবং এর ভিতরে যে জনসভাটা আয়োজন করা হয়েছে ঢাকার পূর্বাঞ্চল 300 ফুটে, এই জনসভাটা একটা ঐতিহাসিক জনসভা হতে যাচ্ছে এবং তার জন্য তাকে বরণ করে নিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন, নানান আয়োজনও আছে। সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আরো আলাপ আলোচনা করব পুরো অনুষ্ঠান জুড়েই। আমি একটু অতিথিদের যদি যুক্ত করে নেই। খসরুজ্জামান খসরু, সদস্য সচিব, যুক্তরাজ্য বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা দেখছি যে ঢাকায় তারেক রহমানকে বরণ করে নিতে নানান ধরনের আয়োজন প্রায় এক সপ্তাহ আগে থেকেই অবকাঠামোগত তো শুরু করে আছেই, সঙ্গে নানান ধরনের প্ল্যান, নিরাপত্তা সহ নানান ইস্যু দেখাশোনা করা হচ্ছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে। লন্ডনে আপনারা কি প্রস্তুতি নিয়েছেন এবং আপনারা কিভাবে আসছেন সেটা যদি একটু মানুষদেরকে জানান, একই সঙ্গে তারেক রহমানের বার্তাটাও যদি একটু জানিয়ে দেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আগামীকাল বিকাল 6টার সময় বাংলাদেশ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এই দিনটা যেভাবে আমাদের আনন্দের, আমাদের যুক্তরাজ্যের জন্য খুব বেদনার এই দিনটি, কারণ আমরা গত 17টা বৎসর একসাথে ওনার সাথে ছিলাম, সবাই মিলে একসাথে অনেক প্রোগ্রাম, ফ্যামিলি গ্যাদারিং, সবাই একসাথে ছিলাম আমরা। উনি আসলে যে এত বড় নেতা বা জাতিকে নির্দেশনা দিবেন, কিন্তু উনি সাধারণ মানুষের মতো জীবনযাপন এখানে করেছেন। উনি, আপনারা দেখেছেন, উনি যখন ডাক্তারকে হসপিটালে যেতেন উনি বাসে চলাফেরা করতেন। আমাদের কমিউনিটির লোকজনের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যে এখন আমরা শুধু বিএনপির লোকজন না, এখন আমাদের কমিউনিটির লোকজনও খুবই মিস করবে ওনাকে। বিশেষ করে আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবারই খুবই মন খারাপ। উনি 17টা বৎসর আমাদের সাথে ছিলেন, এখন ওনাকে আমরা দেখতে পাবো না, উনি দেশে চলে যাবেন, উনি তো যেতেই হবে। জি, কিন্তু মানে আপনাদের মন খারাপ সেটা স্বাভাবিক, কিন্তু দেশের কোটি মানুষ অপেক্ষায় আছে সেই উৎফুল্ল। একই সঙ্গে বিএনপি এই 17 বছর ধরে আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে তিনি দেশে ফিরবেন, দলের হাল ধরবেন, দলকে চাঙ্গা করবেন, সামনের নির্বাচনের বৈতরণী পার করবেন। সেই জায়গা থেকে যদি একটু বলেন। অবশ্যই উনি, আমরা তো চাই যে উনি যাওয়ার পর বাংলাদেশে আগামী গত যে স্বৈরাচার রিজিম যেভাবে দেশের কাঠামোকে ধ্বংস করে গেছে, আমার বিশ্বাস উনি, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে যে আমাদের একটা প্রোগ্রাম ছিল লন্ডনে, উনি যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে নিয়ে, উনি, আমার বিশ্বাস উনি বাংলাদেশের জনগণকে
ঐক্যবদ্ধ করে দেশকে অতি সুন্দরভাবে পরিচালনা করবেন। যেহেতু উনি বিদেশে ছিলেন, লন্ডনের অনেকগুলা জিনিস আপনি দেখেছেন, গত কিছুদিন পূর্বে উনি একটা পার্ক নিয়ে কথা বলছেন, অনেক বিষয়, আমাদের সাথে অনেকগুলা বিষয় নিয়ে কথা হইতো ওনার সাথে, অনেকগুলো বিষয় নিয়ে কথা হইতো। তো উনি সবসময় দেশ নিয়েই চিন্তা করেন, আর আমার বিশ্বাস আমাদের দেশ ওনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে। জি, আপনি বলছিলেন যে 6টার সময় আপনারা আগামীকাল 6টার সময় রওনা দেবেন, সেটা কি লন্ডন সময় না বাংলাদেশ সময়? এবং লন্ডন সময়, লন্ডন সময়, আমাদের লন্ডন সময় বিকাল 6টার সময়। বিকাল 6টা, সেটা বাংলাদেশ সময় কিরকম কটা হতে পারে? এখন তো আপনাদের টাইম বাজতেছে 5টা 6টা, হ্যাঁ এই টাইমে আমাদের এখন তো আমাদের বাজছে 5:47 এখন। আচ্ছা, লন্ডন টাইম মানে রাত 10টা নাগাদ, বাংলাদেশ সময় রাত 10টা নাগাদ। না 10টা না তো 12টা নাগাদ। জি, 12টা। হ্যাঁ 12টা বাজবে আমাদের। জি, মানে যদি একটু বলেন যে মানে আপনার নিশ্চয়ই এখন সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, মানে কি ধরনের প্রস্তুতি নিয়ে আপনারা আসছেন তার সঙ্গে? না প্রস্তুতি বলতে কি, উনি তো আসলে সাধারণ যাত্রীদের মতোই উনি আসতেছেন। উনি মানে এখানে কোনো প্রটোকল নেই, উনি যেভাবে যেভাবে আমরা বাংলাদেশে যাই এইরকম উনি যাবেন, উনি সাধারণভাবে কাউন্টারে যাবেন, উনি সাধারণ যাত্রীর মতোই উনি যাচ্ছেন। কিন্তু স্বাভাবিক যে 17 বছর একটা জায়গায় থাকলে, আপনি বলছিলেন যে অনেক কমিউনিটির মানুষ, বন্ধু, স্বজন, চেনা মানুষ, তাদেরকে ছেড়ে আসতে হচ্ছে। সেই জায়গায় তাদেরও তো নিশ্চয়ই উৎসাহ আছে। এখানে যেমন বরণ করে নেবার এক ধরনের আয়োজন আছে, লন্ডনে কি বিদায়ের কোনো আয়োজন আছে? হ্যাঁ আয়োজন ছিল, যেমন আমরা গত যে মিটিংটা করেছি আপনি হয়তো দেখেছেন, এখানে 5000-এর উপরে লোকজন ছিল, কিন্তু দেশের কথা চিন্তা করে, যে দেশের বাম মূর্তির কথা চিন্তা করে উনি সবাইকে নির্দেশ দিয়েছেন যে আপনারা এয়ারপোর্টে না যাওয়ার জন্য, যদি এয়ারপোর্টে যান তাহলে লোকজনের বেশি হয়ে যায়, যেহেতু উনি নর্মাল প্যাসেঞ্জার মতো যাবেন, তাহলে আমাদের স্বাভাবিক আমরা যখন যাই ওনাকে দেখার পরে আবেগ আপ্লুত হয়ে যায়, সবাই মানে ওনাকে জড়িয়ে ধরতে চাই। তো যেটার জন্য একটা সিকিউরিটি প্রবলেম হবে এখানের মধ্যে, এয়ারপোর্টের অন্য অন্য দেশের লোকজন থাকবে, যার জন্য উনি নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে এয়ারপোর্টে না যাওয়ার জন্য, আমাদের কর্মীদেরকে, আমরাও আমাদের কর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি না যাওয়ার জন্য এয়ারপোর্টে। খুশরু ভাই, আমি একটু প্রশ্ন করতে চাই, আমি একটু প্রশ্ন করি, মানে আমার জানার আগ্রহ থেকে। সেটা হচ্ছে যে আপনি জানেন, আমরা সবাই জানি যে তারেক রহমান সাহেব আজ 17 বছর দেশে নেই। তিনি যখন দেশ থেকে গিয়েছিলেন লন্ডনে, আর তিনি যখন লন্ডন থেকে বাংলাদেশে আসছেন, এর ভেতরে বহু সময়, বহু ঘটনা, বহু কিছুর পরিবর্তন হয়েছে, পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এবং তিনি আসছেন নির্বাচনের আগ মুহূর্তে। এবং এই মুহূর্তে, এই নির্বাচনের আগ মুহূর্তে আসার আগে বেশ কিছু ঘটনাও ঘটে গেছে। তো সবাই বলছে যে তার জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ এগুলো তো সরকারের পক্ষ থেকে দেখবে, দেশের মানুষ দেখবে, সংগঠন দেখবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার সামনে যে চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে রাজনৈতিক প্রতিপক্ষের বিভিন্ন রকমের প্রচারণা, গণমাধ্যমের যে ব্যাপারগুলো, এই বিষয়গুলো দেশে আসলে তিনি অবশ্যই মুখোমুখি হবেন। এতদিন লন্ডন থেকে শুনেছেন, এখন দেশে এসে সেগুলো সরাসরি ফেস করতে হবে তাকে। তো এই যে এই পরিস্থিতি, এই গণমাধ্যম বা যে তার বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচারণা, এবং এই মুহূর্তে আমরা যথেষ্ট সক্রিয় দেখছি একটা পক্ষকে, এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য আপনারা বা ওনার পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি আছে, কি চিন্তাভাবনা আছে? আসলে তো আপনারা দেখতেন বাংলাদেশের মধ্যে অনেক প্রস্তুতি নেওয়া হচ্ছে ওনার নিরাপত্তা বলয়ের জন্য, ওনাকে অনেকগুলো যে আপনাদের দেখছেন সিকিউরিটি থাকবে এগুলা। তারপরে উনি খুবই দৃঢ়, উনার ভরসা যে বাংলাদেশের জনগণ ওনার পাশে আছে, বাংলাদেশের জনগণের উপর ভরসা উনার যে সিকিউরিটি আছে, ওনাদের উপর পুরো আস্থা আছে, যে যারা আছে, আর আমাদের নেতাকর্মীরা তো ওনাকে ঘিরে রাখবেই। জি, খুশরু ভাই, আমি আর একটা ছোট্ট প্রশ্ন করি। এই প্রশ্নটা খুব মানে জনমানুষকে ছুঁয়ে যাবে আমার বিশ্বাস, এবং জনমানুষের প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে যে তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে থেকেছেন। লন্ডন হচ্ছে ব্রিটেনের রাজধানী। ব্রিটেন হচ্ছে আপনার গণতন্ত্রের সূতিকাগার বলা হয়, গণতন্ত্র চর্চার একটা বিরাট গুরুত্বপূর্ণ দেশ আন্তর্জাতিক অঙ্গনে। সেই জায়গা থেকে তিনি 17 বছর যেখানে অবস্থান করলেন, একটা উন্নত পরিবেশ, অনেক কিছু দেখেছেন, অনেক কিছুর সাথে তার সম্পর্ক হয়ে গিয়েছে, তার জীবনের সাথে অনেক কিছু মিশে গেছে।
এই জায়গা থেকে এইরকম কোনো পরিকল্পনা তার আছে কিনা, তার বলতে আমি পার্টির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বলছি, যে তিনি দেশে এসে এমন কিছু পরিকল্পনা বাস্তবায়ন করার চিন্তা করেছেন কিনা যা লন্ডনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমাদের দেশের রাজনীতি, দেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেগুলোর ছোঁয়া একটা প্রভাব থাকবে। ওই যে আপনাকে আবার বলছি, ওই যে গতদিন যে উনি যে বক্তব্যটা দিয়েছেন, ওই বক্তব্যটা যদি আপনি শুনেন বা আমাদের দেশের সবাই শুনেন, তাহলে ওই বক্তব্য সবকিছু আপনি পেয়ে যাবেন। এই বক্তব্য দিয়ে খোলাসা উনি বলে দিয়েছেন দেশের উন্নয়ন সম্পর্কে, শিক্ষা, সবগুলা নিয়ে উনি কথা বলছেন। আর উনি এখানের মধ্যে যে আপনি বলছেন লাকসাই, উনি যেভাবে লাইফ লিড করছেন, যে আমরা যেভাবে নর্মাল চলাফেরা করি, নর্মাল ঘরের মধ্যে থাকি, উনি এইরকমই ঘরের মধ্যে থাকেন, যে মানে কোনো লাকসাই ঘর না, লাকসাই গাড়ি না, উনি নর্মাল যখন এখানের মধ্যে উনি নিজে ড্রাইভ করতেন, নিজের চলাফেরা, নিজের বাস চলাফেরা, উনি নর্মাল মানুষের মধ্যে চলাফেরা। হ্যাঁ, যেহেতু লন্ডনে ছিলেন অনেকগুলো, ওই যে আপনি আগেও বলছি আপনাকে, এই কয়েকদিন আগে একটা পার্ক সম্বন্ধে বলতেছেন যে হায় রে, যদি এই বাংলাদেশের পার্কগুলো এরকম হয়তো করতে, বাইরে হওয়ার পরে মানুষজন হাঁটাহাঁটি করতে পারতো, এইরকম করা যাইতো কিছু জায়গা, অনেকগুলা জিনিস তো উনি এখানের মধ্যে নিজে দেখছেন এগুলো নিয়ে। এবং লোকাল গভর্নমেন্ট এখানের মধ্যে কিরকম চলতেছে, প্রায় সময় উনি লোকাল গভর্নমেন্ট নিয়ে দেখছেন, এখানে লোকাল গভর্নমেন্ট কেমনে চলে, অনেকগুলা জিনিস তো ওনার নিজের দেখা। তো আমার বিশ্বাস উনি যাওয়ার পর বাংলাদেশের অনেক চেঞ্জ হবে। জি, আমার একটা শেষ প্রশ্ন, আপনারা মানে আমরা জানছি যে হয়তো সিলেট হয়ে আসতে পারেন, বা কেউ কেউ বলছে যে এটা সরাসরি ঢাকাতেও ল্যান্ড করতে পারেন, এরকম কোনো যদি একটু ধারণা দিতে পারেন আমাদের। আপনাকে আগেও বলছি, উনি নর্মাল প্যাসেঞ্জারের মতো আসছেন। এখন নর্মাল প্যাসেঞ্জার বিমান যেদিকে যাবে, বিমান যদি সিলেট হয়ে যায়, সিলেট যান প্রথমে, তারপরে সিলেট থেকে ঢাকায় আসবে। তো আমি যেটা জানছি, যে বিমান প্রথম সিলেট যাবে, সিলেট যাবার পরে সিলেট থেকে ঢাকায় আসবে। আচ্ছা, এখানে উনি কোনো, ওনার জন্য কোনো প্রোটোকল যে বা উনি ভিআইপি বিমান এরকম কোনো কিছু না, উনি সাধারণ প্যাসেঞ্জারের মতোই উনি আসতেছেন। জি, নিশ্চয়ই আপনাদের জন্য শুভকামনা রইল। আপনার একটু তাড়া আছে, যে জন্য আপনাকে একটু আগে ছেড়ে দিচ্ছি আমি। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনার মাধ্যমে ধন্যবাদ যারা দেখছেন সবাইকে। সবার কাছে আমি দোয়া চাইতেছি, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সহি সালামতে বাংলাদেশের মাটিতে ল্যান্ড করতে পারেন। সাথে সাথে আপনারা জানেন আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। সবার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আর ভালো থাকেন। ইনশাআল্লাহ আপনার সাথে আগামী 25 তারিখ দেখা হবে ইনশাআল্লাহ বাংলার মাটিতে। জি, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য খসরুজ্জামান খসরু। দর্শক, আমরা একটু যদি অতিথি যুক্ত করেন, ইলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। আমি আলোচনায় যাব। মনি আপা, আপনার সঙ্গেও একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি, তখন একটু সময় নিয়ে কথা বলতে পারবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, 71 জার্নালের সঙ্গে পাবো আশা করি। আমরা যে আলোচনায় ছিলাম, একটু যদি আরেকজন অতিথিকে একটু যুক্ত করে নিই, শামসুল আলম লিটন, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। মনি আপা, বিরতির আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, দীর্ঘ 17 বছর প্রবাস জীবনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। প্রস্তুতি লন্ডনে চলছে, একই সঙ্গে বরণ করে নিতে ঢাকায় ব্যাপক প্রস্তুতি, জনসমাবেশ বা নেতাকর্মীদের সমাবেশ ঘটানোর একটা কার্যক্রম আমরা দেখছি এরই মধ্যে। সেই জায়গা থেকে আসলে কি দেখেন তারেক রহমানের দেশে ফেরায়? এক তো বিএনপি চাঙ্গা তো হবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু রাজনীতিতে আসলে প্রভাব কি দেখেন? একটু জুড়ে বলেন। জি, তারেক রহমানের দেশে ফেরায় বিএনপি তো বটেই, বিএনপি তো চাঙ্গা হবে, খুব স্বাভাবিক, নির্বাচনের আগে। রাজনীতিতে আসলে কি প্রভাব দেখেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এতদিন পরে, দীর্ঘ 17 বছর পরে আমাদের নেতা দেশে ফিরছেন, এটা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র রাজনৈতিক দল বিএনপি যে খুশি সেটা না, এটা সমস্ত বাংলাদেশের মানুষ, সাধারণ জনসাধারণ, যে মানুষগুলো গণতন্ত্রকে ভালোবাসে, বাংলাদেশের স্থিতিশীলতা পছন্দ করে, বাংলাদেশের যাতে সুন্দরভাবে ভোটটা হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে, তাদের প্রত্যেকের জন্য আমি মনে করি যে খুশির খবর যে আমাদের নেতা দেশে ফিরছেন জনগণের সাথে কাজ করার জন্য, আগামী নির্বাচনে কাজ করার জন্য, নির্বাচন পরবর্তীতে দেশের উন্নয়নে কাজ করার জন্য। এটা বলার অপেক্ষা রাখে না। আমরা ভীষণভাবে আনন্দিত, বাংলাদেশের মানুষ আনন্দিত, এবং অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে আনন্দে উদ্বেলিত। এবং তারা, আপনারা দেখেছেন 2 দিন আগে 3 দিন আগেই তারা দূর দূরান্ত থেকে লোকজন আসা শুরু করেছে। এখন ওখানে
আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, গান বাজনা হচ্ছে, এবং কালকেও সারাদিন নিশ্চয়ই সমস্ত বাংলাদেশ থেকে মানুষজন সারিবদ্ধভাবে আসা শুরু করবে, এবং আমরা আশাবাদী যে আমরা ইতিহাসের সর্বোচ্চ এইখানে সমাবেশ আমরা দেখতে পারবো, এবং জনগণ তা অবশ্যই প্রত্যক্ষ করবেন। জি, শামসুল আলম লিটন, মানে প্রভাবটা কি দেখেন এবং তার যে আসার প্রস্তুতি? আমি যতটা জানি আপনি লন্ডনে আছেন, কমিউনিটি আসলে কিভাবে তাকে বিদায় দিচ্ছে সেটাও যদি একটু যুক্ত করেন। ধন্যবাদ। এই যে তিনি ফিরে যাচ্ছেন, এটি রাজনৈতিক তাৎপর্য যেটি, সেটি হচ্ছে যে গত 100 বছরের মধ্যে একটা নির্বাসনের ঘটনা সুভাষ বোসের, যেটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এবং 47-এর ব্রিটিশের প্রস্থানের আগে পরে যে ঘটনাগুলো, সুভাষ বোসের নির্বাসন শেষ হয়েছে না তিনি বেঁচে আছেন না নেই এটি কিন্তু আমরা জানি না, সুতরাং তার সময়টা আমরা জানি না। কিন্তু তারেক রহমান সাহেবের সময়সীমাটা আমরা বছরের সুভাষ বোসের ব্যাপারটি এক্সেপশনালি যদি আনএন্ডেড ধরা হয়, তাহলে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক কারণে সবচেয়ে বড় নির্বাসিত জীবনের নির্বাসনের অবসান ঘটিয়ে তিনি তার স্বদেশে প্রত্যাবর্তন করছেন। তিনি যে দেশ থেকে চিকিৎসার জন্য বেরিয়েছিলেন, সেই রাজনৈতিক বাস্তবতাটি বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখনো ভোলেনি। তিনি চরম নির্যাতিত হয়ে দীর্ঘ 1 বছরের বেশি সময় জেলে থেকে, এবং জেলে থাকা অবস্থায়, কারান্তরীণ অবস্থায়, যেমনি ভাবে বেগম খালেদা জিয়ার উপরে যে মানুষের যে দেখেছে, তিনি সুস্থভাবে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণের কথা বলে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোর্টের মাধ্যমে তিনি কারাগারে গেছেন। রাজনীতিকদের জন্য কারাগার, বিশ্ববিদ্যালয়ে তিনি জনগণের দিকে, মুখের দিকে তাকিয়ে, দেশের স্বার্থের দিকে তাকিয়ে, সবাইকে স্বার্থ ধৈর্য রেখে, ঠিক তেমনি ভাবে তারেক রহমান তেমনি ভাবে একটি নির্বাসনে আসতে বাধ্য হয়েছেন এবং তিনি চিকিৎসা নিয়েছেন, তিনি সুস্থ হয়েছেন। অনেক আগেই তিনি ফিরে যেতে পারতেন, কিন্তু রাজনৈতিক বাস্তবতাটি ফ্যাসিবাদ। শুধুমাত্র তারেক রহমান নয়, তারেক রহমান সাহেবের পাশাপাশি শত শত বিবেকবান রাজনীতিক, বাক স্বাধীনতায় বিশ্বাসী মানুষ, লেখক, সাংবাদিক, বহু মানুষকে কারা নির্বাসনে রাখতে বাধ্য করেছে। ঠিক 17 বছরের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি রাজনৈতিক কারণে নির্বাসিত মানুষ, নির্বাসিত রাজনীতিক এবং বাংলাদেশের আশা ভরসার প্রতীক হিসেবে ফ্যাসিবাদ আন্দোলনের দীর্ঘ লড়াইয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, সর্বশেষ ছাত্র গণঅভ্যুত্থানের যে তীব্র লড়াই, সেখানেও তিনি লন্ডন থেকে সেই জুলাইয়ের দিনগুলোতে খুব কমই ঘুমিয়েছেন বলে আমরা জেনেছি, কারণ সেই সময়টাতে আমরা প্রতিটি ঘন্টায় সে আন্দোলন সংগ্রামে আমরা মানবাধিকার কর্মীরা জড়িত ছিলাম, সাংবাদিকরা জড়িত ছিলাম। সুতরাং তিনি শুধু রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করেননি লন্ডন থেকে, তিনি এখানে মানবাধিকার গ্রুপগুলো এবং অন্যান্য যে সিভিল সোসাইটি ছিল, অন্যান্য যে স্টেক হোল্ডার্স ছিল ইন্টারন্যাশনাল, তাদের সবার সঙ্গে তিনি কিন্তু গত কয়েক বছর যাবৎ লিয়াজ রক্ষা করেছেন, মানবাধিকার কর্মীদেরকে অনুপ্রাণিত করেছেন। এবং বাংলাদেশে তিনি যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে এবং তিনি যদি কখনো দেশের দায়িত্ব পান, তিনি নিশ্চিত করেছেন আমাদের মানবাধিকার কর্মীদেরকে, মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশ একটি উজ্জ্বল একটি দেশ হবে যেখানে মানবাধিকার নিশ্চিত থাকবে। তাই তার দেশে ফেরা নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দেশের রাজনীতির জন্য, মানবাধিকারের জন্য, অর্থনীতির জন্য, কলকারখানার জন্য, ছাত্রদের জন্য, তরুণদের জন্য। এই জন্যই মনিয়াপা যে বলছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে, এবং তার দল বিএনপি, যিনি তার দল ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, এবং এর আগে 2022 সালে আমরা যারা মনে করি যে বিভিন্ন বিভাগীয় যে ব্যাপারগুলোতে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ যে 2-3 দিন 4 দিন আগে থেকে এসে সমাবেশগুলো করতো, আজকে সেটারই সমাবেশ, হয়তো সেই পূর্ণাঙ্গ সমাবেশটি 25শে ডিসেম্বর বাংলাদেশ অবলোকন করবে। লন্ডনে তিনি নিষেধ করেছেন এয়ারপোর্টে যেতে, কিন্তু কমিউনিটির মধ্যে যে তৎপরতা দেখা যাচ্ছে, রাজনৈতিক দলের বাইরেও অসংখ্য মানুষের মধ্যে, তারা সম্ভবত এয়ারপোর্টে তিনি তার ব্যক্তিগত রাজনৈতিক দায়িত্ব থেকে বলেছেন, যেহেতু সেখানে সমাগম হলে মানুষ হয়তো খারাপ মনে করবে, কিন্তু আবেগ তো আসলে কোনো কিছু মানে না, সেটি আমি অনেক প্রবাসীর মধ্যে লক্ষ্য করেছি। জি, কোনো প্রশ্ন যদি থাকে? প্রশ্ন লিটন ভাইকে সালাম দিচ্ছি, মনিয়াপাকেও সালাম দিচ্ছি। লিটন ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে কথা হয়েছে ফেসবুকে, বিশেষ করে মেসেঞ্জারে। লিটন ভাই স্মরণ করতে পারেন কিনা, আমি কিন্তু একসময় রেডিও তেনে ছিলাম, ইরানে ছিলাম এবং দীর্ঘদিন ছিলাম। আপনার সাথে মাঝে মাঝে কথা হয়েছে লিটন ভাই। তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আমার মনে অনেক নাড়া দিচ্ছে, সেটা হচ্ছে যে
দীর্ঘ 17 বছর তারেক রহমান সাহেব লন্ডনে থাকলেন। উনি চলে আসার পরে লন্ডনের পরিস্থিতি উনাকে কেন্দ্র করে, উনার তৎপরতাকে কেন্দ্র করে একটা সরগরম অবস্থা সবসময় ছিল। এই পরিস্থিতির কি হতে যাচ্ছে উনি চলে আসার পরে, কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাংলাদেশের কমিউনিটির মধ্যে ওখানকার পরিস্থিতি কেমন হবে উনার অবর্তমানে, উনার অনুপস্থিতিতে? না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ গত 17 বছরে বলতে গেলে লন্ডন ছিল বাংলাদেশের যে রাজনীতি তার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। এবং লন্ডনের যে কমিউনিটি, এখানে প্রায় অ্যারাউন্ড 1 মিলিয়ন, এর মধ্যে বলতে গেলে মানে 90% মানুষই খুবই রাজনীতি সচেতন। তারা প্রতি মুহূর্তে খবরাখবর রাখতেন। এবং তিনি যে তারেক রহমান সাহেব লন্ডনে অন্তত, আমি এক্সাক্ট সংখ্যা বলতে পারবো না, শতাধিক সমাবেশ করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। তিনি বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। শত শত হাজার হাজার প্রবাসীর সঙ্গে তিনি কথা বলার অথবা তাদের সঙ্গে সৌজন্য বিনিময়ের সুযোগ হয়েছে, যার ফলে 17 বছর একটা শহরে থাকলে সেই শহরটি এক ধরনের ন্যাচারালাইজেশনের ব্যাপার হয়ে যায় উভয়ের জন্যই আর কি। তিনি নির্বাসিত জাতীয় রাজনীতির প্রধান পুরুষ হওয়া সত্ত্বেও এখানকার মানুষ কিন্তু এই কমিউনিটিরই একজন হিসেবে, বিশিষ্ট জন হিসেবে তাকে শ্রদ্ধার চোখে দেখেছে। তিনি যেখানে গেছেন সেখানে শত শত হাজার হাজার মানুষ ছুটে গেছেন। তো এই অনুভবটি দীর্ঘদিন কিন্তু তারা মিস করবে। এবং এই যে লন্ডন কেন্দ্রিক এবং লন্ডনকে উদ্দেশ্য করে ফ্যাসিবাদী শাসকরা প্রতিদিন সকাল সন্ধ্যা যে নসিহত, হুমকি ধামকি ইত্যাদি দিতেন, তাতে লন্ডনে যে কমিউনিটি এরা কিন্তু আতঙ্কিত বোধ করতো। কারণ ওনার সঙ্গে তারা বিভিন্ন সময় দেখা হতো, শুধু দেখা, রাজনৈতিক দলের কর্মী ছাড়াও যারা দেখা সাক্ষাৎ হতো তাদের পরিবারের উপর নানা রকমের সংকট নেমে আসতো। এই কারণে যে তার নির্বাসিত জীবনে মানুষ দুঃখবোধ, যে নির্যাতনের যে সহমর্মিতা, এগুলো কমিউনিটির শত শত মানুষ কিন্তু তার সঙ্গে ভাগাভাগি করেছে। তিনিও কমিউনিটির ভালোবাসায় সিক্ত হয়েছেন। তিনি 16 ডিসেম্বর উপলক্ষে 18 তারিখ এখানে বিদায় সমাবেশ করেছেন। তিনি তার ভালোবাসার কথা বলেছেন, তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই কমিউনিটি তার বিপদে এবং তার যে পরিবারের পাশে ছিল। এখানে বিএনপি দীর্ঘ সময় থেকে, আগেই থেকেই, সে জিয়া রহমান সাহেবের সময় থেকেই বিএনপি একটা শক্তিশালী একটা কমিউনিটির মধ্যে সংগঠন ছিল। কিন্তু তার উপস্থিতিতে এটি একটি সর্বব্যাপী রূপ নিয়েছে, যেটাকে সেই ফ্যাসিবাদী সরকারের সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিদেশে 90% মানুষ বিএনপি জামাত করে। আসলে বিএনপি কে লক্ষ্য করেই হয়তো তিনি এই কথাটি বলেছিলেন, কারণ জামাতও এখানে এবং বিভিন্ন জায়গায় খুবই শক্ত অবস্থানে আছে। কিন্তু বিএনপির এত সর্বব্যাপিতা, যেটা ইউরোপ ব্যাপী, ক্রস আটলান্টিক, এটি কিন্তু তার সরাসরি প্রত্যক্ষ যে সহযোগিতা এখানে অনুপ্রাণিত করেছে। এবং মানুষ যখন নিপীড়িত হয়, নিপীড়ন কিন্তু রাজনীতির একটা অনেক বড় একটা পাঠদান, যেটিতে মানুষ নিপীড়নের মধ্য দিয়ে দল শক্তিশালী হয়, কারণ নিপীড়ন থেকে মুক্তির জন্য। যে কাজটি তিনি এই 17 বছরে তিনি কখনো 8 ঘন্টা ঘুমাতে পেরেছেন কিনা, যেটা আমাদের ডাক্তার সাহেবরা প্রায় বলেন। কারণ আমরা যারা সাংবাদিক এবং মানবাধিকার কর্মী হিসেবে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ এবং বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম, তারা প্রায় বুঝতে পারতাম যে তিনি কখনো আসলে পূর্ণ সময়, নির্ধারিত সময় ঘুমাতে পেরেছেন কিনা। কারণ প্রচুর আসলে দিনের যে সময় ব্যাপারটা, কারণ বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ সময়ের সঙ্গে লন্ডন সময়ের যে পার্থক্য, এই সব কারণে হ্যাঁ, এটা আমি একটু নীলোফার মণি আপার কাছে যাই, তারপরে একটু জি নীলোফার চৌধুরী মণি, লন্ডনের পাট চুকিয়ে তিনি আসছেন দেশে, কিন্তু এমন একটা সময় আসছেন যখন আসলে একেবারেই নির্বাচন সামনে ঘনিয়ে এসেছে। এক হচ্ছে নির্বাচনী প্রতিপক্ষ, তাদেরকে মোকাবেলা করা, একই সঙ্গে দলের যে নেতৃত্বটা সেটাও আসলে নিজের হাতে নিয়ে নেয়া। এতদিন সেখান থেকে করেছেন, এখন আসলে এখানে ফিজিক্যালি এসে করতে হবে। সঙ্গে অনেকগুলো চ্যালেঞ্জ, বিশেষ করে নিরাপত্তা সহ নানান বিষয়। সারা দেশ নিশ্চয়ই তাকে চষে বেড়াতে হবে, নির্বাচনী কার্যক্রমে মানুষের সঙ্গে যুক্ত হতে হবে। দল সেই জায়গায় আসলে কতটা চ্যালেঞ্জ ফিল করবে, নাকি দল রেডি আছে? ধন্যবাদ। দল অবশ্যই রেডি আছে। আপনি শুনলেন, আমরা শুনলাম, লিটন ভাই আমাদের বললেন যে অনেক 8 ঘন্টা ঘুমিয়েছেন কিনা এই 17 বছরে প্রতিদিন, এটা একটা সন্দেহ আছে। উনি এত পরিশ্রম করতে পারেন, উনি স্থায়ী বসে ঘন্টার পর ঘন্টা যে মানুষটা বক্তব্য শুনতে পারেন এবং দলের সমস্যাগুলো ডিল করতে পারেন, এবং চুপচাপ উনি 4 ঘন্টা 5 ঘন্টা একটা অনুষ্ঠানে উনি ভার্চুয়ালি যখন একটা চেয়ারে বসে থাকেন,
এবং অনেকেই আমরা অমনোযোগী হয়ে গেল, উনার মনোযোগ কিন্তু এক ফোঁটাও এদিক সেদিক হয় না। সেই মানুষটা আসলে আমরা আশাবাদী যে বাংলাদেশে উন্নয়ন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উন্নয়ন হবে। এবং যেটা আমি তার বাবার কথা আমি স্মরণ করছি, মায়ের কথা স্মরণ করছি, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনি সুযোগ্য সন্তান এই মুহূর্তে আমি বলতে চাই। কারণ ওনার মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে, এই যে 1.5 বছরের বক্তব্যগুলো দেখেন, এই যে দেশের এত অস্থিতিশীলতার মধ্যে উনি মাথাটাকে ঠান্ডা রেখে যেভাবে কথা বলেন, সেটা আসলে ভীষণভাবে মানে এটা আমার কাছে, আমার দৃষ্টিতে আমাদের জন্য এটা অসম্ভব, যেটা উনি সম্ভবে পরিণত করেন। এবং উনি খুব ঠান্ডা মাথায় ডেলিভারি দেন, কারো সম্পর্কে রাগ হলেও উনি বুঝিয়ে বলেন। এবং কোনো কিছু সরাতে গেলে, কোনো কিছু চেঞ্জ করতে গেলে, কারো কথা মানতে গেলে উনি সম্পূর্ণভাবে গণতন্ত্রের মধ্যে থাকেন। এই যে গণতন্ত্রটা এত অসুস্থ বাংলাদেশে, আমার ধারণা উনি আসলে উনার হাতের ছোঁয়া পেলে গণতন্ত্রটা উজ্জীবিত হয়ে উঠবে এবং নির্বাচনটাও ভীষণভাবে ত্বরান্বিত হবে। যে নির্বাচন নিয়ে প্রতি 5 জন কথা বলতে গেলে 4 জনই বলে নির্বাচন ঠিক সময়ে হবে। তো আমরা মনে করি এটাও একটা অন্তরায় ছিল। উনি আসতে পারবেন কিনা, জনগণ ভীষণভাবে এই ধরনের কথা বলতেন। তো এই যে উনার আশাটা, এটা নির্বাচনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ত্বরান্বিত হবে। অনেক বছর পরে একটা নির্বাচন জনগণ প্রত্যক্ষ করবে, শুধু প্রত্যক্ষ করবে না, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই মানসিকতা নিয়ে প্রত্যেকটা ভোটার ভোট দিতে যাবে এবং ভোট দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি। উনি আসলে অনেক কিছু সমাধান হবে। ছোট ছোট যে দলগুলো আছে তারা ভরসা পাবে, এবং যে দলগুলো অনেক দিন যাবত দ্বন্দ্ব নিয়ে আছে এবং পেছনে ছুরি মারার জন্য বিভিন্নভাবে ব্যবস্থা করেছে এবং করে ফেল করেছে, তারা আমার মনে হয় যে আশাহত হবে। এবং আশাহত হয়ে তারা একই পতাকা তলে এসে যারা সরকারে থাকবে, যারা বিরোধী দলে থাকবে। আমরা মনে করি যে ওনার এই আশাটা বাংলাদেশে অনেক কিছুর খুব সহজে সমাধানের মধ্যে দিয়ে নিয়ে আসবে বলে আমি আশা করছি। এবং এই সময়টা, এই দিনটার ভীষণ প্রয়োজন ছিল। হতে পারে যে কিছুটা লেট হয়েছে, তারপরেও আমরা বলতে চাই যে নির্বাচনের আগে উনি আসছেন, উনি এই হালটা ধরবেন। এবং সবচেয়ে যেটা বড় কথা, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত অসুস্থ। আমার বিশ্বাস সন্তানের ছোঁয়া পেলে উনি উজ্জীবিত হয়ে উঠবেন, আরেকটু সুস্থ হবেন এবং সন্তান মার কাছে আসবেন। এটা যে কত আনন্দের বার্তা, এটা আমি আসলে বুঝিয়ে বলতে পারবো না। সবকিছু মিলে সামনের দিনের রাজনীতি, সামনের দিনের নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান ওনাদের সাক্ষাৎ, সবকিছু মিলে আমি মনে করি যে বাংলাদেশটা হেসে উঠবে। যে প্রশ্ন লিটন ভাইয়ের কাছে আমার আর একটু জানার আছে। আসলে 17 বছর পর তারেক রহমান সাহেব ফিরছেন দেশে। অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক কিছুর বিষয় আমাদের ভেতরে জাগ্রত হয়, জাগে। সেই জায়গা থেকে আর একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে একটু আগে খসরু ভাই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে তিনি দীর্ঘ দিন লন্ডনে থাকলেন, গণতন্ত্রের সূতিকাগার বলা হয় ব্রিটেনকে, সেখানে থেকে গণতন্ত্র চর্চা দেখেছেন, সংস্কৃতির সাথে মিশেছেন, অনেক কিছু ওনার সাথে মিশে গেছে। সেইগুলো কিভাবে অনেক কিছু বাস্তবায়ন করবেন কিনা তিনি বলেছেন যে হ্যাঁ এরকম করবে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে যে উনি লন্ডনে থেকে অনেক কিছু দেখেছেন, জেনেছেন, বুঝেছেন এবং রপ্ত করেছেন, তার একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে সেগুলো বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা চালাবেন বাংলাদেশে ফিরে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপট এবং লন্ডন ব্রিটেনের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। এই যে দুটো ভিন্ন পরিবেশ, অথচ ওনার মন মানসিকতায় কিন্তু অনেক উন্নত একটা চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, ভাবনা, পরিকল্পনা বিরাজ করছে। এই যে একটা বৈষম্য আছে লন্ডন বাংলাদেশ, এই জায়গায়
এই জায়গায় এগুলো ইমপ্লিমেন্ট উনি কীভাবে করতে পারবেন এবং সেই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হবেন, এই সমস্ত নিয়ে কোনো আলাপ আলোচনা করেন কিনা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, লন্ডন এবং বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, অর্থনৈতিক সামাজিক সবকিছুই আলাদা, এবং প্র্যাকটিসের ক্ষেত্রেও জনজীবনে। তো কিন্তু আমরা যে গণতন্ত্রটা ফলো করি সেটি হচ্ছে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি, যেখানে গণতান্ত্রিক যে ব্যবস্থাটি শুধু এখানে যে যুক্তরাজ্য হওয়ার কারণে আরো 3টি স্টেট মিলে যুক্ত হয়েছে। আমরা তো থাকি ইংল্যান্ডে, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড এবং ওয়েলস, আরো 3টি রাজ্য একসঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য হয়েছে। এইটা ছাড়া, এই যে যুক্ত ব্যাপারটি ছাড়া ওয়েস্টমিনস্টারে যা কিছু আছে সবকিছুই আমাদের দেশে আমরা 1991 সালের পার্লামেন্টারি ডেমোক্রেসি আসার পর থেকে প্র্যাকটিস করি। এখন পার্লামেন্টারি ডেমোক্রেসি 200 বছর পরে এবং বিভিন্ন ফরম্যাটে আরো বেশি চলার পরেও ব্রিটেনে কিন্তু 5 বছরের মধ্যে 2 বার, কখনো 3 বারও নির্বাচন হয়, কিন্তু যে কোনো বিশৃঙ্খলা থাকে না, কোনো ধরনের অসুবিধা থাকে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ যে ক্ষমতার মালিক এটি কিন্তু এখানে মানুষ ফিল করে। যেমন আজকে যে ডেনমার্কের যে গ্রেটা থর্নবার্গ পরিবেশবাদী, তাকে আজকে এখানে প্যালেস্টাইনের পক্ষে প্রোটেস্ট করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। তো এখনো সে পুলিশ ইয়েতে আছে কয়েক ঘন্টা আগ পর্যন্ত, কিন্তু আমরা নিশ্চিত যে থর্নবার্গের যে পুলিশের কাছে গেল, এটা কিন্তু সে একজন আন্তর্জাতিক নাগরিক এবং এখানে এসে প্রোটেস্ট করেছে, বিদেশি নাগরিক হিসেবে গ্রেপ্তার হয়নি। তিনি নিরাপদ। কেন নিরাপদ? কারণ আমরা জানি পুলিশ হচ্ছে একটা নিরাপত্তা বাহিনী এবং মানুষকে নিরাপত্তা দেওয়াটা হচ্ছে কাজ। তাহলে তাকে গ্রেপ্তার করা হলো কেন? প্যালেস্টাইনের ইস্যুটা আমাদের কাছে খুবই জনপ্রিয়, কিন্তু এখানে পার্লামেন্টে ডিসিশন নিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন নামে একটা অর্গানাইজেশন, যেটা সবচেয়ে বেশি অর্গানাইজড ছিল, গত 2 বছর যাবৎ প্রতি শনিবার বিশাল বিশাল মিটিং করেছে, তাদেরকে কিন্তু ইলিগাল ডিক্লেয়ার করেছে। অর্থাৎ ডেমোক্রেসি প্রোটেস্টকে অ্যালাউ করছে, কিন্তু কিছু কিছু প্রোটেস্টকে কিন্তু অ্যালাউ করছে না, এবং এটা যত জনপ্রিয়ই হোক না কেন। তাহলে দেখুন, ডেমোক্রেসি জিনিসটা কিন্তু ইট ইজ নট দ্যাট যে সবাই সবকিছু করতে পারবে আর সবার সবকিছু পছন্দ হবে। তিনি কিন্তু এখানে অনেক কিছু দেখে গেছেন, গণতন্ত্রের অনেক কমপ্লেক্সিটিও দেখে গেছেন, এবং গণতন্ত্র সবসময় জনপ্রিয় শব্দাবলী দিয়ে হয় না। অনেক সময় জনপ্রিয় শব্দাবলী কিন্তু উস্কানি অথবা এক ধরনের এনার্কি তৈরি করে। ডেমোক্রেসি কিন্তু একটা ব্যালেন্স তৈরি করে। যেমন আমাদের সাম্প্রতিক সময়ে গত বছর জুলাইতে যে ঘটনাগুলো ঘটাটা স্বাভাবিক ছিল, সেটি 1 বছর পরে ঘটতে গিয়ে এটা কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা, অনেকের ভাষায় এটা মব এবং অনেকের ভাষায় এটা প্রতিক্রিয়া। কিন্তু গণতন্ত্র এগুলোকে কিন্তু অবাধে অ্যালাউ করবে না। এখন কথা হচ্ছে, গত বছর জুলাইতে যদি বিপ্লবী সরকার হতো তাহলে কি হতো ইত্যাদি নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু কোনো বিতর্ককেই কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে আপনি কিন্তু অবিসংবাদিত অথবা নিশ্চিতভাবে গ্রান্টেড বিষয় হিসেবে নিয়ে যে চাপিয়ে দেওয়া, এটা বাংলাদেশে কিন্তু আমরা দীর্ঘ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও দেখেছি, অগণতন্ত্রের মধ্যেও দেখেছি। তিনি কিন্তু এটা দেখে গেছেন যে এখানে গণতন্ত্রের কতগুলো সীমা পরিসীমা আছে। এখানে বাক স্বাধীনতা আছে, আবার পাশাপাশি বাক স্বাধীনতার জন্য পুলিশ গ্রেফতারের উদাহরণও আছে। আবার পুলিশ গ্রেফতার করলেও জনজীবনে সবাই আমরা নিশ্চিত যে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে পুলিশ নিরাপদ রেখেছে, তাদেরকে হত্যা করার জন্য নেওয়া হয়নি। এই যে গণতন্ত্রের কতগুলো দিক আছে, বাংলাদেশে আগামী দিনে যে বাংলাদেশে এমনিই অনেক সংকট আছে, 18 কোটি মানুষ, ফ্যাক্টরির অসুবিধা আছে, কর্মসংস্থানের অসুবিধা আছে, শিক্ষিতদের চাকরি দেওয়া হয় নাই, 15 বছর দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে, তার আগেও বেকারত্ব ছিল। এই সমস্ত সংকট তিনি কিভাবে সমাধান করে এগিয়ে যাবেন এবং সমাধান করা না, সমাধানের প্রক্রিয়ার মধ্য দিয়ে, তো এই জিনিসগুলো উনি এখানে দেখেছেন। বিভিন্ন বক্তৃতায় তিনি পেশাজীবীদের সঙ্গে কথা বলেছেন, এবং আমার মনে হয় 2014-15 সাল থেকে এই পর্যন্ত অন্তত কম করে হলেও 30-40টি পেশাজীবী সমাবেশে তিনি বুঝতে চেষ্টা করেছেন স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে রিসোর্সের সঙ্গে কিভাবে লিঙ্ক করে, এবং পুলিশি ব্যবস্থাটা নিয়ে তার গভীর আগ্রহ দেখেছি, বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে আগ্রহ দেখেছি। এই জিনিসগুলোর বাংলাদেশের আলোকে, অর্থাৎ এখানে মনে করার কোনো কারণ নাই যে গণতান্ত্রিক সুশাসন দিতে হলে এটা কোনো নাসা থেকে কোনো কিছু আবিষ্কার করে নিয়ে আসতে হবে, টাকা নতুন করে আবিষ্কার করারও দরকার নাই। অর্থাৎ মানুষের যে মনোভাব, চিন্তা চেতনা, দলীয় কমিটমেন্ট, নির্বাচনী কমিটমেন্ট, এগুলোকে অ্যাকোমোডেট করার ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে কতগুলো ফর্মুলা আছে। এটা আমেরিকানটাতে একটু ডিফারেন্ট এবং ওয়েস্টমিনস্টারে আমাদের সঙ্গে শিক্ষণীয় আছে। আশা করছি তিনি যে জিনিসগুলো এখানে দেখেছেন, এবং শুধু ব্রিটেনের 18 বছরের নির্বাসিত জীবন নয়,
তার আগেও কিন্তু তিনি গণতন্ত্র শেখার জন্য বিভিন্ন সময় তিনি কিন্তু মালয়েশিয়ার আমনো পার্টি, যেটা মাহাথির মোহাম্মদের একটি পার্টি, ছোট পার্টি, যেভাবে পুরো মালয়েশিয়াকে পুনর্গঠন করেছিলেন, সেটা নিয়েও কিন্তু ওনার অনেক স্টাডি আছে। দুঃখজনক হচ্ছে 2005-6 ওই ঘটনাগুলো না ঘটলে গত 17 বছরে বাংলাদেশ হয়তো ওনার কাছ থেকে আরো অনেক কিছু লাভ করতে পারতো। এবং আমি বিশ্বাস করি, আপনি ঠিকই বলেছেন, যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির লোকালাইজ থিওরিগুলো, লোকালাইজ চিন্তাগুলোকে তিনি ঢাকায় লোকালি ব্যবহার করতে চেষ্টা করবেন। যদিও তিনি এখানেও সবাইকে হয়তো হ্যাপি করতে পারেন নাই, বড় দল, বড় ধরনের অনেক ধরনের সংকট থাকে। বাংলাদেশেও গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু সবাইকে হ্যাপি করার প্রক্রিয়া নয়। গণতন্ত্র প্রক্রিয়া হচ্ছে অ্যাকোমোডেশন, গণতন্ত্র প্রক্রিয়া হচ্ছে নিরাপত্তা, সম্পদ এবং জীবনের নিরাপত্তা প্রতিটি নাগরিকের। এই ব্যাপারে কিন্তু ওনার যে প্রত্যাশাগুলো, উনি কৃত্রিমতা পছন্দ করেন না। মুনিয়াপা যেটা বলছিলেন, তিনি তার কাছে সবকিছু বলা যায়, সহজ সরল অভিব্যক্তি নিয়ে তিনি কথা বলেন। তবে হ্যাঁ, রাজনীতিকদের যে একটা সিকিউরিটি অনেক সময় বার হয়ে থাকে, দলীয় যে ব্যুরোক্রেসি ওটা অনেক সময় বার হয়ে থাকে, এই জিনিসগুলো ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। কারণ এতদিন উনি এদেশে আসার আগে ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াই তো দল পরিচালনা করতেন। এই প্রথম উনি যেহেতু গুরুতর অসুস্থ, তিনি পুরো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে তিনি এই জিনিসগুলো প্র্যাকটিসের যথেষ্ট সময় পাবেন না নির্বাচনের আগে। তারপরেও তার সহজ সরল অভিব্যক্তি দিয়ে তিনি নিজেকে অতি জ্ঞানী প্রুভ করার জন্য কোনো কৃত্রিমতা করেন না কখনো। এবং সেই কারণেই সাধারণ মানুষ তাকে, তিনি যখন যে তৃণমূল কনফারেন্স গুলো করতেন, একেবারে কৃষকের সঙ্গে, শ্রমিকের সঙ্গে যেভাবে কথা বলতেন, লন্ডনে এসে তিনি আরো দেখেছেন রাজনীতিকরা কিভাবে মানুষের সঙ্গে মেশে, সেই জিনিসটাই উনি হয়তো প্র্যাকটিস করার চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা যে আলোচনায় ছিলাম, তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন এবং তার আনুষঙ্গিক রাজনৈতিক ব্যবস্থাপনা সহ সার্বিক। নীলোফার চৌধুরী মণি, আমরা দেখছি যে নির্বাচনের এই সময়টায় নানান দলের মধ্যে যে জোট গড়ার প্রক্রিয়া বা যারা শরিকদেরকে নানানভাবে অ্যাকোমোডেট করা ইত্যাদি কার্যকলাপগুলো চলছে। ঠিক এই সময়ে তারেক রহমান আসার পরে এটা আশা করেন কিনা যে এটা আরও বেশি গতি পাবে এবং আগামী 25 তারিখ থেকে 25 বা 26, 27 তারিখ পর্যন্ত তার নানান ব্যস্ততা, এরপর থেকে আমরা ধারণা করতে পারি যে এই মাসের শেষ থেকেই বিএনপি পুরোপুরি আসলে একেবারে জোটদের সঙ্গে সবকিছু মিলিয়ে নির্বাচনী ব্যাপক গতিশীল একটা দলে পরিণত হবে? জি, আপনি ঠিকই বলেছেন। বিএনপি বিভিন্ন জোটের সাথে কথা বলছে এখন, বিভিন্ন জোটকে যতটা আসন দেওয়া যায়। যারা অন্য হিসাব করছেন তারা অনেকেই এই জোট ছেড়ে অন্য রকম হিসাব করছেন, আবার কেউ কেউ জোট আপনি দেখেছেন যে নিজের দলটাকে অ্যাবলিশ করে দিয়ে তারপরে বিএনপি ধানের শীষ মার্কা ইলেকশনের জন্য উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করেছেন। তো এই জিনিসগুলো হচ্ছে, আমরা মনে করি যে উনি আসার পরে আরো এটা সচল হবে এবং যাদের যে সমস্যাগুলো আছে, ছোটখাটো সমস্যাগুলো, এইগুলো আমার মনে হয় যে দূরীভূত হয়ে যাবে এবং প্রত্যেকেই নির্বাচনী একটা আমেজের মধ্যে ইলেকশনটা ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। ইলেকশনমুখী হয়ে যাবে পুরো বাংলাদেশটাই তখন। হ্যাঁ, নির্বাচনময় হয়ে যাবে সমস্ত বাংলাদেশটা, আমরা এটা আশা করছি। এবং যে সমস্যাগুলো আগে ভার্চুয়ালের জন্য অপেক্ষা করতে হতো, এখন তো আর সেটা অপেক্ষা করতে হবে না। এখন তো সরাসরি ওনার সাথে দেখা করা, কথা বলা, সময়ের একটা ব্যাপার। যে কিন্তু তার আমরা দেখছিলাম নানান গণমাধ্যমে যে তার চারপাশে যে নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে, এটা আসলে নির্বাচনী ক্যাম্পেইন বা আপনি যেমন বলছিলেন যে তার সঙ্গে দেখা করা বা মানুষের ফিডব্যাক নিজের নেয়া বা নিজের থেকে দেয়া, এই জায়গাগুলো বাধা হবে না? দেখেন, নির্বাচনের আগ পর্যন্ত এই যে সবার সাথে ওপেন, মানে ওইভাবে, এটা একটা সমস্যার ব্যাপার, টেনশনের ব্যাপার। কারণ দেশের যে অবস্থা শুরু হয়েছে, মানুষকে ঠেকিয়ে গুলি করছে মাথায়, এবং তার জীবনটা তো আসলে এক ধরনের রিস্কের মধ্যেই উনি আসছেন আমাদের মধ্যে এবং কাজ করছেন। তো এই জায়গাটায় আমরা মনে করি নির্বাচনের আগে একরকম হবে। তবে যাদের সমস্যাগুলো দেখার জন্য তো
আপনার একটা বলয়ের মধ্যে ঢুকে যাওয়াই যাবে। ধরেন জি। আমার খুবই দরকার, আমি আরেক দল করি, আমার দরকার, আমি তো আমার কর্তৃপক্ষের মাধ্যমেই আমি যাব, তো কর্তৃপক্ষের মাধ্যমে গেলে তো ওইটুকু নিরাপত্তার বলয়ের মধ্যে থেকেই করা সম্ভব, আসলে করা সম্ভব করা সেটা। সম্ভব। জি, সিরাজ ভাই আপনি একটি প্রশ্ন করতে চেয়েছিলেন হ্যাঁ, বিরতির আমি মধ্যে, একটু লিটন আগ্রহ- ভাইকে- যদি একটু ছোট্ট করে লিটন ভাই মনিয়াপা একটু কিছু সিরাজ মনে ভাই- করুন, আমি লিটন ভাইকে অনেকগুলো প্রশ্ন করছি, কারণ উনি লন্ডন থেকে অনেক কিছু আমার ঐকেন্দ্রিক জানার আছে, এই জন্য আর মনিয়াপা আপনাকে কেউ কোনো প্রশ্ন করছি না, প্রশ্ন করছি লিটন ভাইকে আজকের দিনে। মাহবুব হাসান তো মনিয়াপাকে প্রশ্ন করছেন। লিটন ভাই, আমার এই পর্যায়ে ছোট ছোট দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ আমি বলছি একদম ক্যাটাগরিক্যালি, তারা প্রশ্ন তুলেছে যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন লন্ডনে থাকলেন, কিন্তু তিনি ব্রিটিশ কোনো প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেননি, বা করেননি মানে কি করতে পারেননি, এই ঠিক এইরকম নেগেটিভলি বলছেন তারা, যে করতে পারেননি। কোনো বিদেশি বড় বড় সংস্থার প্রধান বা দেশের কোনো প্রধান বা ইউরোপের কোনো দেশে গিয়ে কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেননি, এগুলো তার বিরাট একটা সীমাবদ্ধতা। এই বিষয়টাকে অযোগ্যতা হিসেবে তুলে ধরার চেষ্টা করে তারা। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আমি এই সাথে করে রাখতে চাই যে বেগম জিয়ার সাথে 2001 সালে জোট করে জামাত ইসলামী, একদম আমি সংগঠনটার নাম ধরেই বলি, তারা জোট করে নির্বাচন করেছিল, সরকার করেছিল। এর আগেও বিএনপির সাথেই জামাতের বিভিন্ন সময় রাজনৈতিক নৈকট্য ছিল তুলনামূলক বেশি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে জামাত সংগঠন করার, রাজনৈতিক তৎপরতা চালানোর বৈধতা পায়। এরপরে এই সময় এসে যখন তারেক রহমান সাহেব বিএনপির একেবারেই নেতৃত্বের হাল সরাসরি দেশে এসে ধরতে যাচ্ছেন, তখন এই সংগঠনটার সাথে তার আগে একটা মারাত্মক রকমের দূরত্ব তৈরি হয়েছে বা হচ্ছে। তো এই বিষয়টা তারেক রহমান সাহেবকে বিশেষভাবে ভাবায় কিনা, বা তার ভিতরে কোনো আফসোস বা এক ধরনের মানে এক ধরনের নেতিবাচক আকাঙ্ক্ষা এরকম ভাব আছে কিনা যে এটা না হলে ভালো হতো? এই দুটো প্রশ্ন। জি, একটু লিটন ভাই। ধন্যবাদ। আমি ছোট ছোট করে উত্তর দিয়ে দিই না। থ্যাংক ইউ এবং আপনি যে প্রশ্ন করেছেন, বেসিক্যালি প্রথম প্রশ্নটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং দ্বিতীয় প্রেক্ষাপটটা দেশের প্রেক্ষাপটে। আন্তর্জাতিকটাই আমি ভালো করে বলি, দ্বিতীয়টা তো রিয়ালিটি আপনারা অনেকেই জানেন, হয়তো সেটিও একটুখানি বলবো। প্রথমটা হচ্ছে যে উনি তো এখানে নির্বাসনে ছিলেন, উনি এখানে বিশেষ একটা ক্যাটাগরিতে ছিলেন, যেটা আমরা সবাই জানি। তিনি এটা রাজনৈতিক আশ্রয়, এটা তো আর কোনো রাগ ঢাকের কোনো ব্যাপার না, রাজনৈতিক কারণেই তিনি এখানে ছিলেন। তিনি প্রথমে স্বাস্থ্যগত কারণে এসেছেন, কয়েক 2-3 বছরের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার পরে রাজনৈতিক কারণেই তাকে নির্বাসনে থাকতে হয়েছে, আর যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, এটা আমরা সবাই জানি, এটা সর্বজনীন একটি সত্য। তো রাজনৈতিক কারণে এবং রাজনৈতিক আশ্রয়ে থাকা অবস্থায় কতগুলো রেস্ট্রিকশন থাকে, এই রেস্ট্রিকশন গুলো ওভারকাম করা সম্ভব হয় না। উনি যখন তখন যার তার সঙ্গে অথবা যে কোনো ভিভিআইপি, তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন, তিনি মর্যাদার সঙ্গে ছিলেন, তারা সরকার এখানে প্রয়োজনে তার নিরাপত্তা দিয়েছে। এখানে ইন্টারনাল সিকিউরিটির জন্য MI5 MI6 এরা নানাভাবে তাকে কভার করেছেন। এটা কিন্তু আমরা কেউ দেখিনি, কিন্তু এটা এক্সিস্ট করে এবং এটা এখানকার সিস্টেম। এখানে এখনো হয়তো কয়েক ডজন এক্সাইল লিডার আছে বিশ্বের বিভিন্ন দেশের, এটা মেনটেন করে। কিন্তু এক্সাইল লিডাররা এখানে যে পলিটিক্যাল প্রোফাইল কিন্তু হ্যান্ডেল করার কোনো সুযোগ থাকে না সাধারণত আর কি। তো সেই কারণে ব্রিটিশ যে পলিটিশিয়ানদের সঙ্গে তার অবাধ মেলামেশা, তিনি অনেক পলিটিশিয়ানের সঙ্গে লাঞ্চ ডিনার বিভিন্ন সময় দেখা করেছেন, মিটিং করেছেন, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল কারণে, তার যে রেস্ট্রিকশন গুলো সেগুলোর কারণে এগুলো পাবলিক ইভেন্ট ছিল না। সেই কারণে হয়তো অনেকে এই বিষয়গুলোকে নেগেটিভলি আলোচনা করে, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি বহু রাজনীতিকের সঙ্গে কথা বলেছেন, বহু রাজনীতির সঙ্গে বৈঠক করেছেন, বহুবার পার্লামেন্টে গিয়েছেন, এবং তিনি এখানকার ব্রিটিশ পার্লামেন্টের দলগুলো, দুটো দলের উপরে আমার ধারণা তিনি অন্তত 2-3 ঘন্টা করে 6 ঘন্টা বলতে পারবে দলগুলো, দুটি দলের মেইন পার্থক্যগুলো, এখানে ব্রিটিশ রাজনীতি কিভাবে চলে, পুলিশ কিভাবে চলে, ওয়াই পুলিশ ইন্ডিপেন্ডেন্ট, তিনি অত্যন্ত অগাধ ধারণা নিয়ে যাচ্ছেন, এটি আমি আপনাকে বলতে পারি। আর দ্বিতীয়ত জামাতের সঙ্গে যে ব্যাপারটি, অন্যান্য দেশের ব্যাপারেও একই কথা প্রযোজ্য, তার রেস্ট্রিকশন, তিনি যেখানে সেখানে অবাধ যাতায়াতের ব্যাপারে তার বিভিন্ন সময় সিকিউরিটি অ্যালার্ট গুলো মেনটেন করতে হতো। জামাতের ব্যাপারে যেটা, সেটি হচ্ছে যে আসলে এখানে জামাতের সঙ্গে বিএনপির যে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম, এটি হয়েছে গত 17 বছর যাবৎ। জামাতের সঙ্গে দেশে
এত দেশ বিদেশের, বিশেষ করে ভারত সহ অন্যান্য দেশের আপত্তি সত্ত্বেও 2019-20 আগে পর্যন্ত কিন্তু জামাত আর বিএনপি জোট কখনো ছাড়েনি। তারা কিন্তু বলেছে জামাতের সঙ্গ ছাড়তে হবে। কি কারণে সেটি আমরা সবাই জানি। জামাতের সঙ্গে এখন বিরোধের চেয়ে আমি যেটা মনে করি, যেমন রিসেন্টলি একটা ভিজিটে জামাতের আমির সাহেব কিন্তু বেগম খালেদা জিয়াকে তারেক রহমান সাহেবের বাসায় দেখতে গেছেন, এখানে ওনাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমার মনে হয় এই জায়গাটিতে মানে বিএনপি আর জামাত একইভাবে চিন্তা করবে, একইভাবে কাজ করবে, একইভাবে রাজনীতি করবে, এটা কোনো বর্তমান প্রেক্ষাপটে খুব রাজনৈতিক কোনো ধারণা, এটা একটা ধারণা হতে পারে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা সেটি সমর্থন যোগ্য নাও হতে পারে। আবার প্রয়োজনে যেহেতু তারেক রহমান সাহেব বারবার বলেছেন যে নির্বাচিত হলে তিনি জাতীয় সরকার গঠন করবেন, সুতরাং জামাতকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন এরকম কোনো কথা হয়নি। ইভেন জামাতের আমির যে গত সপ্তাহে লন্ডন এসেছেন তিনিও বলেছেন তারাও জাতীয় সরকার গঠনে আগ্রহী যদি তারা নির্বাচিত হন। সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক যে বিরোধগুলো আছে এই বক্তব্যগুলো তো দলীয় বক্তব্য, এবং এগুলো সবই রাজনৈতিক, এই কারণেই এটা রাজনৈতিক বিরোধ। জি, অনেক ধন্যবাদ শামসুল আলম লিটন এবং নীলোফার চৌধুরী মণি, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে ফিরে এসে একটু আলোচনা করতে চাই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। এটি কেউ বলছেন খাদের কিনারায়, কেউ বলছেন একটা মানে স্মরণকালের সবচেয়ে খারাপ সময় পার করছে দুটি দেশের সম্পর্ক। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। আমরা একটু অতিথিদের যুক্ত করে নিই। মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। মাহফুজুর রহমান, এর আগেও গতকালকেও আপনার সঙ্গে কথা হয়েছে সম্ভবত, একই বিষয় নিয়ে আমরা কথা বলছি, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। আরও কতদিন আমাদের কথা বলতে হয় সেটা নিয়ে আমরা আসলে সন্দিহান। সবগুলো পত্রিকা খুব বড় বড় করে খবর করেছে, আজকে আমরা দেখে নিলাম। সারাদিনে আজকে ঘটনাবহুল ছিল, বিক্ষোভ হয়েছে, ভারতেও বিক্ষোভ হয়েছে। সেই জায়গা থেকে আসলে কি দেখেন সম্পর্কটা কোথায় গিয়ে ঠেকছে? এতদিন ধরে ভারত সরকারের পক্ষে যারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে সম্পর্কিত করে বক্তব্য রেখেছিলেন, সেখানে একটা ইঙ্গিত তারা বরাবরই দিয়েছিলেন যে তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছেন। তার মানে সেটা এমন একটা ইঙ্গিত ছিল যে তারা নির্বাচিত যে সরকারই আসুক সেই সরকারের সঙ্গে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলতে চায়। এখন যেহেতু বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে এবং আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সেরকম একটা সময়ে ভারতের দিক থেকে সম্পর্ক আরো একটু অবনতির দিকে যাওয়ার ক্ষেত্রে যে ভূমিকা, তাতে আমরা যথেষ্ট বিচলিত এবং উদ্বেগের কারণ দেখছি। তার মানে এটা এমন হতে পারে যে ভারত সরকারের পরেও হয়তো অন্য কোনো পক্ষ এখানে সক্রিয় আছে যারা বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের স্বাভাবিকরণটা দেখতে চায় না। সেটাই উদ্বেগের জায়গা। এখন সেরকম ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত দুটো সরকারেরই কিছুটা দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত, এ কারণে যে আমরা সম্পর্কের অবনতি দেখতে চাই না, এবং সম্পর্কের অবনতি হলে সেটা কেবলমাত্র দুটো দেশ এবং দুটো দেশের জনগণকে যে প্রভাবিত করবে তা না, এমনকি এই অঞ্চল এবং সমগ্র দক্ষিণ এশিয়া থেকে শুরু করে আমাদের কাছাকাছি ভৌগোলিক যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর মধ্যেও এক ধরনের পরিবর্তন দেখা যেতে পারে, সেটাই উদ্বেগের। মানে আপনি কি এরকমটি মনে করছেন যে আমরা দেখছি যে এক দেশে যখন বিক্ষোভ হচ্ছে অ্যাম্বাসির সামনে, ঠিক তার কিছুক্ষণ পরে আমরা অন্য দেশে বিক্ষোভ দেখছি, সেখানে সাধারণ মানুষের আসলে এই ধরনের কিছু সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে বিক্ষোভ বা এই ধরনের ঘটনা ঘটতে দেখি আমরা, কিন্তু সেখানে তো রাষ্ট্রগুলোর বা এই যে কূটনীতিক চ্যানেল তারা তো খুব দায়িত্বশীলভাবে খুব অল্প সময়ের মধ্যে সেগুলো ট্যাকল করে ফেলে, এর আগের বারগুলোতে দেখেছি। মানে এবার কি আপনি মানে কোনোভাবে সন্দেহ করছেন বা আশঙ্কা করছেন যে দুই দেশের সরকারই আসলে পরিস্থিতিটা ঠিক মানে সহসা যে ঠিক করে ফেলবো, নাকি একটা ইগোর দিকে চলে যাচ্ছে? না, আমি আসলে এটা বলতে চাই না, এই কারণে যে আমিও কোনোভাবে চাই না এই পরিস্থিতিতে আমি একটা উস্কানিমূলক ভূমিকা নেই, সেজন্য আমি এই ধরনের প্রসঙ্গগুলো এড়িয়ে যেতে চাই। কিন্তু তারপরও দেখেন,
এই 1.5 বছরে আমাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও একটা স্থিতিশীলতা ছিল, এবং অনেকে অনুমান করছিল যে নতুন সরকার আসার পর বা একটা নির্বাচিত সরকার আসার পর হয়তো সম্পর্ক স্বাভাবিকরণের দিকে যাবে। সেরকম সময় হঠাৎ করে যখন বাংলাদেশের নির্বাচনের তফসিল দিয়ে দিল, তখন তো মানে আরো বেশি এটা স্থিতিশীলতার দিকে যাওয়ার উচিত ছিল। তো আমার কাছে মনে হয় যে খুবই ছোট ঘটনাকে কেন্দ্র করে দুদেশেই যেভাবে সম্পর্কে অবনতি দেখা যাচ্ছে, এবং সেখানে সরকার, দুদেশের সরকারই স্বাভাবিকরণের দিকে না গিয়ে বরঞ্চ তাদের রাষ্ট্রদূতকে আপনার তলব করে করে পরিস্থিতি আমি মনে করি আরো কিছুটা অবনতির দিকেই নিয়ে গেছে। মানে অনেকে তো ধারণা করেন যে আসলে দুই দেশেরই মানে অভ্যন্তরীণ রাজনীতি এর সঙ্গে অনেকে যুক্ত করে ফেলেন। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি, এর কোনো মানে ভিত্তি আছে কিনা সেটা আপনি ভালো বলতে পারবেন। যেমন আমাদের দেশে নির্বাচনে নিজেরা নির্বাচনে কোনো গোষ্ঠী যদি একটা মানে সুবিধা নিতে চায় সেটা, আবার আমরা জানি যে পশ্চিমবঙ্গে নির্বাচন, সেখানেও যদি কোনো রাজনৈতিক দল সুবিধা নিতে চায়, মানে এটা জিয়ে রেখে যদি পলিটিক্যাল পার্টিগুলোর দুই দেশেরই কারো কারো যদি সুবিধা হয়, সেটাও এটার সঙ্গে কোনো ধরনের যুক্ততা দেখেন কিনা আপনি? আমি দেখি অবশ্যই দুদেশেরই আপনার ডোমেস্টিক পলিটিক্সের এখানে কিছুটা রোল আছে। ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন আছে, আসামে নির্বাচন আছে, এবং বাংলাদেশেও তো নির্বাচন আছে। সুতরাং এই নির্বাচনগুলিতে, এবং শুধুমাত্র নির্বাচনে না, সমস্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় চরমপন্থা যে সমস্ত রাজনৈতিক দল অনুসরণ করে, তাদের এই ধরনের পরিস্থিতিতে কিছুটা হয়তোবা সুবিধা হয়। সুতরাং আমরা যদি এই চরমপন্থার এখানে উন্মেষ দেখতে না চাই বা উল্লম্ফন দেখতে না চাই, তাহলে আমাদেরকে যথেষ্ট ম্যাচিওর্ড আচরণ এখন করা উচিত। আসলে সংকটের সময়ই সবচেয়ে বেশি পরিণত আচরণ করতে হয় এবং সবচেয়ে বেশি ধীর স্থির ভাবে এগোতে হয়। আমি আশা করব দুদেশের সরকারই সেটার দিকে নজর দেবেন। মাহফুজ ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে খানিকটা বলেও ফেলেছেন আপনি, তারপরেও আমি আর একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমাদের দেশের যে নির্বাচন, সেই নির্বাচনে ভারত বিরোধিতা একটা ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে, অর্থাৎ যে দল বেশি ভারত বিরোধিতা দেখাতে পারবে সেই দলের জয়ের পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই যে একটা মেন্টালিটি, এই মেন্টালিটি কেন হলো এবং এর অবসান কিভাবে করা যায়? আপনি তো অনেক খোলাখুলি ভাবে বলে ফেলেছেন, একদম খোলাখুলি ভাবে বললাম যাতে সহজ হয়। হ্যাঁ, এখন নির্বাচনগুলি তো সব বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাষ্ট্রগুলোর মধ্যে নির্বাচন। সুতরাং এখানে বাংলাদেশে যেমন ভারত বিরোধিতা কিছুটা, এবং এটা আপনার এই 1.5 বছর ধরেই তো সরকার পরিবর্তনের পর থেকেই ভারত বিরোধিতা তো জনপ্রিয়তা পেয়েছে, এবং এটা আন্দোলনের মধ্যেই ছিল ভারত বিরোধিতাটা। একইভাবে আপনি যদি পশ্চিমবঙ্গ এবং আসাম দেখেন, সেখানেও কোনো কোনো রাজনৈতিক দলের জন্য এটা একটা লাভজনক উপাদান হতে পারে যদি বাংলাদেশ বিরোধিতা সেখানে জিইয়ে রাখা হয়। সেই জন্য আমার মনে হয় যে ডোমেস্টিক পলিটিক্স এখানে একটা রোল প্লে করছে। এইটা থেকে উত্তরণ অত সহজে হবে না। এটা থেকে উত্তরণ যখন সম্ভব হয়, যখন আপনার দুদেশের সম্পর্ক ভালো হয় এবং এই সম্পর্কটা মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে যখন এটা নির্ধারিত হয়। জি, তার মানে আমরা মানে এখন কি এটা দিন দিন বাড়ার আশঙ্কা করেন, নাকি তৃতীয় কোনো দেশ, যেমন এর আগে আমরা দেখলাম যে রাশিয়ার রাষ্ট্রদূত তিনি বলেছেন যে দুদেশের সম্পর্ক ভালো দেখতে চান। কূটনৈতিক চ্যানেলগুলোতে আসলে এই ধরনের কোনো আলাপ আলোচনা হয় কিনা? তৃতীয় কোনো দেশ বা ধরেন সাবেক কূটনীতিকরা বা মানে এরা কোনো ধরনের রোল প্লে করে থাকেন কিনা? না, অবশ্যই করেন। শুধুমাত্র রাশিয়া বা মানে একটা দুটো দেশ না, আমার ধারণা বিশ্বের সবগুলো দেশ বা লিডিং সবগুলো দেশই চাইবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নত হোক এবং স্বাভাবিক হোক। কিন্তু কথা হলো, এখানে যদি তৃতীয় কোনো পক্ষের সহায়তা আমাদের নিতে হয়, সেটা আমাদের দুদেশের জন্যই কিন্তু মর্যাদাকর না। এবং আমাদের মধ্যে যেহেতু আলাপ আলোচনা অব্যাহত আছে, কূটনৈতিক সম্পর্ক এখনো অব্যাহত আছে, আমাদের সেখানে দূতাবাস আছে, এখানে ভারতীয় দূতাবাস আছে, আমাদের তো দরজা দুদিকেই খোলা আছে। সুতরাং আমাদের সেই রকম তৃতীয় পক্ষের মুখাপেক্ষী না হওয়াটাই আমাদের সবার জন্য সবচেয়ে বেশি ভালো হবে।
আজকে অর্থ উপদেষ্টা একটি ক্রয় সংক্রান্ত মিটিংয়ের পরে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। সেখানে তিনি বলেছেন যে ভারত থেকে আমরা চাল কিনছি, আমাদের ট্রেড তো ওপেন আছে এবং সরকার আশা করে যে খুব সম্পর্ক অত খারাপের দিকে যাবে না, খুব স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক করে ফেলবেন বলে তার। এমনকি তিনি প্রধান উপদেষ্টাকেও ইঙ্গিত করেছেন যে তিনি সব কিছু তো বলা যাবে না, কিন্তু কাজ চলছে। আপনি মানে কিভাবে এই আনসারটাকে দেখেন এবং বাস্তবতাটা আসলে কি দেখেন? বাস্তবতাটা সেরকমই। আমাদের তো দু দেশের মধ্যে 15-16 বিলিয়ন ডলারের আপনার ট্রেড, এবং সেখানে বাংলাদেশের রপ্তানিও কিন্তু কম না। সুতরাং আর শুধুমাত্র বাণিজ্য না, বাণিজ্য ছাড়াও আরো বহুমুখী দিক আছে। আপনি জানেন যে আমাদের কিছুদিনের মধ্যে এই ফারাক্কা চুক্তি নিয়েও নতুন করে কথা বলতে হবে, কেননা সেটার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা তো কোনোভাবেই দু দেশের সম্পর্কর অবনতি হচ্ছে বা খারাপ হচ্ছে সেরকম জায়গার কথা কল্পনা করতে পারি না, কারণ তাতে আমরা দুটো দেশই কিন্তু অনেকখানি পিছিয়ে যাব, এবং আমাদের স্বার্থ মানে বাংলাদেশের স্বার্থ এখানে কোনো অংশে কম না। আমি মনে করি একতরফা ভাবে হলেও বাংলাদেশের পক্ষ থেকে তার সদিচ্ছা সবসময় প্রদর্শন করা উচিত যে আমরা সম্পর্ক ভালো করতে চাই। জি, আপনি কি কোনো মানে সামরিক আগ্রাসনের কোনো আশঙ্কা দেখেন? না, একেবারেই দেখি না। জি, অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। সিরাজুল ইসলাম, কোনো কিছু যদি যুক্ত করার না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। না, যুক্ত করার সামান্য ছোট্ট একটা কথা আমি বলি এই ক্ষেত্রে। এই প্রসঙ্গে যেহেতু আমি আন্তর্জাতিক ঘটনা বলি নিয়েও কথা বলি, লিখি, সেই জায়গা থেকে একটা কথা বলি যে রাশিয়ার প্রসঙ্গ যেটা আসলো, এই ক্ষেত্রে আমি মনে করি রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে একটা বিগ ফ্যাক্টর, বিগ প্লেয়ার। রাশিয়ার সাথে ডিপ্লোমেসিটা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে যে সরকারই থাকুক না কেন, প্রত্যেকটা সরকারের ডিপ্লোমেসিটা আরো বেশি ক্লোজ করা, ঘনিষ্ঠ করা উচিত। জি, ঘনিষ্ঠ করলে বাংলাদেশ লাভবান হবে অনেক আন্তর্জাতিক ক্ষেত্রে। অনেক ধন্যবাদ সিরাজুল ইসলাম যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে একাত্তর জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঙ্গে পাবো আশা করি।